সুপ্রিয় ব্যবসা শাখা শিক্ষার্থীবৃন্দ, আমি সৌরভ স্যার আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা প্রত্যেকেই এই অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি রিলেটেড যে জাবেদা এবং অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি যে ব্যবহার এবং তাদের পিছনে লুকায়িত যে ব্যাখ্যা, সেটা সম্পর্কে আমরা সবাই কম বেশি কনফিউজ থাকি, আমরা সবাই কম বেশি দ্বিধাদ্বন্দ্বে ভোগ করি এবং আমরা সবাই কম বেশি একটু সুনিশ্চিত হতে পারি না যে আসলে এটার সঠিক জাবেদা কোনটা বা এটার সঠিক ব্যাখ্যা কোনটা বা এটার আধুনিক জাবেদা কোনটা বা এটার সনাতনী জাবেদা কোনটা ছিল। তো আমরা আজকে একটু জানার চেষ্টা করব অনাদায়ী পাওনা কি, অনাদায়ী পাওনা সঞ্চিতি কি, তাদের জাবেদা কীভাবে দিতে হয়, তাদের আয় বিবরণীতে তাদের ব্যবহার কি, আর্থিক বিবরণীতে তাদের ব্যবহার কি এবং এগুলো কেন সংগঠিত হয়, এগুলো কী জন্য আসে এবং দেনাদারের সাথে এবং প্রাপ্য বিলের সাথে এদের সম্পর্ক কি। প্রথমত আমরা একটু দেখব যে দেনাদার এবং প্রাপ্য হিসাব। আমরা প্রথমত দেখব দেনাদার অথবা প্রাপ্য হিসাব। আমি আবারও লিখলাম দেনাদার অথবা প্রাপ্য হিসাব। আমরা জানি দেনাদার আমাদের কখন সৃষ্টি হয়। মনে রাখবে, যখন ধারে পণ্য বিক্রয় করা হবে তখন দেনাদার অথবা প্রাপ্য হিসাব সৃষ্টি হবে। সনাতন পদ্ধতিতে আমরা দেনাদার লিখতাম, আধুনিক পদ্ধতিতে আমরা প্রাপ্য হিসাব লিখি। এবার আসেন, তাহলে মনে রাখবেন দেনাদার এবং প্রাপ্য হিসাবের উপরে একমাত্র সঞ্চিতি ধার্য করার নিয়ম আছে। আমি আবারও বলতেছি, দেনাদার অথবা প্রাপ্য হিসাবের উপরে একমাত্র সঞ্চিতি ধার্য করার নিয়ম আছে। এগুলোর উপর সঞ্চিতি ধার্য করা যাবে, কিন্তু কখনো প্রাপ্য বিলের উপর সঞ্চিতি হয় না। প্রাপ্য বিলের উপর কি হয় না স্যার? সঞ্চিতি হয় না। প্রাপ্য বিলের উপর কি হয় না? সঞ্চিতি হয় না। তাহলে এবার আসেন দেনাদার ও প্রাপ্য হিসাব। দেনাদার ও প্রাপ্য হিসাব আমরা মোটামুটি সবাই দেনাদার ও প্রাপ্য হিসাব চিনি, যে ধারে পণ্য বিক্রয়ের ফলে সংগঠিত হয় দেনাদার ও প্রাপ্য হিসাব। এবার আসেন, তাহলে আমরা একটু দেনাদার এবং প্রাপ্য হিসাবের সাথে দেনাদারের সাথে প্রাপ্য অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির সম্পর্কটাকে সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আমাকে একটু মনে রাখতে হবে, আমরা রেমিল আমাদের যে দেনাদারটা দেওয়া থাকে, সাপোজ মনে করেন রেমিলে আমাদেরকে দেওয়া আছে দেনাদার 1 লক্ষ টাকা। আমরা রেমিল থেকে দেখতে পাচ্ছি দেনাদার 1 লক্ষ টাকা। এখন আমরা জানি এই দেনাদারটা আমরা কোত্থেকে পাই বা দেনাদার হিসাবটা আমরা কোত্থেকে পাই। আমরা দেনাদার হিসাবটা পাওয়া যায়, মনে রাখবেন দেনাদার হিসাবের উৎপত্তি স্থল, দেনাদার হিসাবের উৎপত্তি স্থল বলা হয় বিক্রয় জাবেদা। কি জাবেদা স্যার? আমরা যখন বিক্রয় জাবেদা করি, অর্থাৎ বিশেষ জাবেদার একটা ধাপ হচ্ছে বিক্রয় জাবেদা। আমরা যখন বিক্রয় জাবেদা করি, বিক্রয় জাবেদা থেকে আমরা দেনাদার সম্পর্কে জানতে পারি। তাহলে দেখেন, আমরা যখন বিক্রয় জাবেদা করি, বিক্রয় জাবেদার মধ্যে দুটি জাবেদা দেওয়া হয়। একটা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। আর আমরা জানি, আমরা বিক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয়গুলো লিপিবদ্ধ করে থাকি। বিক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে পণ্যগুলো লিপিবদ্ধ করে থাকি। তাহলে আমরা বিক্রয় জাবেদা যখন করি তখন আমরা দেনাদারের মোট টাকাটা জানতে পারি। কিন্তু আমরা বিক্রয় জাবেদা করার সময় আমরা দেখি এক্সের কাছে পণ্য বিক্রয় 70,000 টাকা, সাপোজ মনে করেন ওয়াইয়ের কাছে পণ্য বিক্রয় 20,000 টাকা, ধারে বিক্রয় আর কি। ঝেটের কাছে পণ্য বিক্রয় 10,000 টাকা। তাহলে এইভাবে করতে করতে আমরা দিন শেষে দেনাদার হিসেবে টাকা কত পাই? 1 লক্ষ টাকা। আবার এখানে অনেক সময় ফেরতও থাকতে পারে, ফেরত থাকলে সেগুলো বাদ যাবে। আচ্ছা, এবার আসেন, তাহলে আমি যে 1 লক্ষ টাকা যে রেমিল আমি দেনাদার দেখাচ্ছি, এই যে 1 লক্ষ টাকা আমি রেমিলের দেনাদার দেখাচ্ছি, এখানে কি আসলে একজন দেনাদার? অবশ্যই না। এখানে আপনাকে চিন্তা করতে হবে যেখানে কম করে হলো 2, 3 বা 2-এর অধিক দেনাদার আছে। মানে আমার আসলে আমি শুধুমাত্র এক্সের কাছ থেকে 1 লক্ষ টাকা পাবো না। আমি এরকম এক্স, ওয়াই, জেড, এরকম ABCD নামে আরও অনেকজনের কাছ থেকে আমি যা টাকা পাবো সব কিছু যোগ করে আমার 1 লাখ টাকা দেনাদার আমি দেখাচ্ছি। এবার আসেন, ব্যবসায়ীর সাথে এই দেনাদারের সাথে একটা সম্পর্ক আছে। সেটা কেমন সম্পর্ক? না পাওয়ার সম্পর্ক। না পাওয়ারটা কেমন সম্পর্ক? আমরা সবাই জানি ভবিষ্যৎ অনিশ্চিত। এই যে এক্স ব্যক্তিটি যে আমার কাছ থেকে 70,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করে নিয়ে গেল, সে যে আমাকে 70,000 টাকা আদৌ যে দিতে পারবে সম্পূর্ণ, তার কি কোনো বিশ্বাস আছে? এমনও তো হইতে পারে যে সে 70,000 টাকা না দিয়ে দেশ ছেড়ে চলে গেল। এমনও তো হইতে পারে সে 70,000 টাকা না দেওয়ার আগে মারা গেল। এমনও তো হইতে পারে যে সে 70,000 টাকা না দেওয়ার আগে তার আমি কোনো দিতে পাচ্ছি না।
তাহলে এরকম চিন্তাভাবনা যদি ব্যবসা প্রতিষ্ঠানকে যদি করতে হয় বা এরকম ক্ষতির সম্মুখীন যদি ব্যবসা প্রতিষ্ঠানে যদি ভবিষ্যতে হতে হয়, তাহলে তার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে কি উচিত না যে আগে থেকে একটা তাদের ব্যবস্থা বা আগে থেকে কোনো একটা সিদ্ধান্ত বা আগে থেকে কোনো একটা তহবিল তাদের গঠিত করা বা আগে থেকে কোনো একটা তহবিল তাদেরকে নির্ণয় করে রাখা, যাতে তারা এই ধরনের দেনাদারের কাছ থেকে টাকা না পাওয়ার যে শঙ্কা বা টাকা না পেলে যে ক্ষতি, ওই ক্ষতিটা যাতে তারা তাৎক্ষণিক পোষায় ফেলতে পারে। তাহলে আজকে আমাদের এই দেনাদারের কাছ থেকে টাকা না পাওয়ার সম্ভাবনা এবং না পাওয়ার ক্ষতি, এই দুটা নিয়ে আলোচনায় হচ্ছে অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে এবার আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। তা আমরা ন্যায় মিলে দেনাদার পেলাম কত? 1 লক্ষ টাকা। এবার আমরা ন্যায় মিলে দেনাদার 1 লক্ষ টাকা পাওয়ার পরে ধরেন যাকে আর্থিক ব্যবস্থাপক রাখা হলো হিসাব বিজ্ঞানের বা ব্যবসা প্রতিষ্ঠানে যাকে আর্থিক ব্যবস্থাপক রাখা হলো, তাকে দায়িত্ব দেওয়া হলো টাকা পয়সার হিসাব নিকাশ করা। তো দিন শেষে সে এবছর হিসাব করে দেখতেছে বা সে এবছর চিন্তা করলো যে আমি হয়তো এই 1 লক্ষ টাকার দেনাদারের কাছ মধ্যে 10,000 টাকা নাও পেতে পারি। ভালো করে বুঝেন, হয়তো, আমি আবারও বলছি, হয়তো নাও পেতে পারি, আবারও বলতেছি হয়তো। অর্থাৎ যিনি আর্থিক ব্যবস্থাপক উনি চিন্তা করতেছে যে আমার যে 1 লক্ষ টাকা দেনাদার আমি দেখাচ্ছি, এই 1 লক্ষ টাকা দেনাদারের মধ্যে হয়তো আমি 10,000 টাকা নাও পেতে পারি। তাহলে এই যে হয়তো 10,000 টাকা না পাবে, তাহলে এটা একটা তার তাৎক্ষণিক ক্ষতি হয়ে যাবে তখন, যদি আসলে প্রকৃতপক্ষে সে 10,000 টাকা না পায়। তাহলে দেখেন আমরা জানি প্রতিষ্ঠানের ভবিষ্যতে মানে যতগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা যত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে বা যত অনিশ্চয়তার সম্ভাবনা আছে, সব কিছু মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠান সঞ্চিতি ব্যবস্থা করে। কি ব্যবস্থা করে? সঞ্চিতি ব্যবস্থা। তাহলে সেই যে 10,000 টাকা পাবে না চিন্তা করতেছে, এই 10,000 টাকা পাবে না চিন্তা করে তাকে একটা সঞ্চিতি গঠন করতে হবে। কি গঠন করতে হবে? সঞ্চিতি গঠন করতে হবে। ওই সঞ্চিতির নামে হচ্ছে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি বা কি স্যার? কুঋণ সঞ্চিতি। তাহলে আমরা যদি এখন কুঋণ সঞ্চিতি ধরি, তাহলে আমরা যদি কুঋণ সঞ্চিতি ধার্য করি, কি ধার্য করি? কুঋণ সঞ্চিতি ধার্য। তাহলে কুঋণ সঞ্চিতি ধার্য করা মানে কি স্যার? কুঋণ সঞ্চিতি ধার্য করা মানে হচ্ছে আপনি চিন্তা করতেছেন যে আপনি হয়তো দেনাদারের কাছ থেকে 10,000 টাকা নাও পেতে পারেন। তাহলে এই নাও পেতে পারি এই চিন্তার থেকে আমি একটা সঞ্চিতি ব্যবস্থা রাখবো। কি ব্যবস্থা রাখবো? সঞ্চিতি ব্যবস্থা। এটাকে বলা হয় কুঋণ সঞ্চিতি ধার্য করা। আর মনে রাখবেন, কুঋণ সঞ্চিতি ধার্য করা মানে কিন্তু আপনার দেনাদার কিন্তু 10,000 টাকা পাচ্ছেন না, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আপনি একটা চিন্তা করছেন, তাই এই জন্য এটাকে বলা হয় অনিশ্চিত ক্ষতি। এটাকে বলা হয় কি স্যার? তাহলে কুঋণ সঞ্চিতি ধার্য করা এটাকে কি বলা হয়? অনিশ্চিত ক্ষতি। কি বলা হয় স্যার? অনিশ্চিত ক্ষতি। এবার আসেন আপনি কুঋণ সঞ্চিতি ধার্য করছেন, তাহলে আমি যখন কুঋণ সঞ্চিতি ধার্য করব তখন আমাকে কোন জাবেদাটা দিতে হবে? আবারও ভালো করে বুঝেন, তখন আমাকে কোন জাবেদাটা দিতে হবে? কুঋণ সঞ্চিতি ধার্য করলে আধুনিক পদ্ধতিতে জাবেদা হয় কুঋণ হিসাব ডেবিট 10,000 টাকা। আমি 10,000 টাকা কুঋণ ধার্য করলাম, যেহেতু আমি 10,000 টাকা পাবো না চিন্তা করতেছি। আর কুঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে আমি এটা কি নিলাম? ভবিষ্যৎ ব্যবস্থা রাখলাম। কিসের ব্যবস্থা রাখলাম? ভবিষ্যৎ ব্যবস্থা। অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এই কুঋণ সঞ্চিতির টাকা কিন্তু নিট লাভ থেকে আসবে। কোত্থেকে আসবে? অর্থাৎ এই কুঋণ সঞ্চিতির টাকা সে কোত্থেকে রাখবে? যে নিট লাভ থেকে রাখবে। অর্থাৎ যা প্রতিষ্ঠানে যা লাভ হয় সেখান থেকে সে সঞ্চিতি ব্যবস্থার জন্য টাকা কেটে রাখবে। অর্থাৎ সেই সঞ্চিতি ব্যবস্থাটা নিট লাভ থেকে রেখে দিবে। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা সচরাচর প্রতিষ্ঠান যে ধরনের সঞ্চিতিগুলো গঠন করে সেগুলো লাভ থেকেই রাখে। সঞ্চিতি, তহবিল এগুলো লাভ থেকেই রাখে। এবার আসেন, তাহলে কুঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট 10,000 টাকা, কুঋণ হিসাব ডেবিট 10,000 টাকা। তাহলে এটা দ্বারা কি বোঝা গেল? আমি কুঋণ সঞ্চিতি ধার্য করলাম অনিশ্চিত ক্ষতি, আর কুঋণ সঞ্চিতি ধার্য করা আধুনিক পদ্ধতি যাবে দেখি কুঋণ হিসাব ডেবিট, কুঋণ সঞ্চিতি হিসাব কি? ক্রেডিট। আমরা একটু প্রভাবটা দেখি। কুঋণ হচ্ছে ব্যয়বাচক হিসাব। কি বাচক হিসাব স্যার? ব্যয়বাচক হিসাব। তো কুঋণ যেহেতু ব্যয়বাচক হিসাব, খরচ হিসাব, সেজন্য কুঋণ যদি বাড়ে মালিকানা সত্ত্ব কি? কমবে। মালিকানা সত্ত্ব কি স্যার? কমবে। আর কুঋণ সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। কি সম্পত্তি হিসাব? বিপরীত সম্পত্তি। তাহলে কুঋণ সঞ্চিতি যত বাড়বে মূল সম্পত্তি তত কি? কমবে। কুঋণ সঞ্চিতি যত বাড়বে মূল সম্পত্তি তত কি? কমবে। এটা অনেকটা পাওনাদার
অবচয় সঞ্চিতির মতো। কিসের সঞ্চিতির মতো স্যার? অবচয় সঞ্চিতির মতো। আমরা জানি পুঞ্জীভূত অবচয় সঞ্চিতি যত বৃদ্ধি পেতে থাকে মূল সম্পত্তির মূল্য তত কমতে থাকে। একটা সময় গিয়ে পুঞ্জীভূত অবচয় সর্বোচ্চ হয়ে যাবে, তখন সম্পত্তির মূল্য কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে আপনি ওই সময়ে গিয়ে আপনার পুঞ্জীভূত টাকা দিয়ে আপনি আবার পুনরায় সমমূল্যের আরেকটা সম্পত্তি কিনতে পারবেন। সেই জন্য ওটাকে বলা হয় বিপরীত সম্পত্তি। পুঞ্জীভূত অবচয় যেমন বিপরীত সম্পত্তি, কুঋণ সঞ্চিতি হচ্ছে কি স্যার? বিপরীত সম্পত্তি। তাহলে বিপরীত সম্পত্তি যত বাড়বে মূল সম্পত্তি তত কি কমবে। তাহলে এই হচ্ছে কুঋণ সঞ্চিতি ধার্য করা, বা এই হচ্ছে কুঋণ। তাহলে কুঋণটা কি স্যার? আসলে কুঋণটা হচ্ছে একটা অনিশ্চিত ক্ষতি। কোত্থেকে অনিশ্চিত ক্ষতি? দেনাদারের একটা স্পেসিফিক টাকা বা দেনাদারের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যখন আত্মব্যবস্থাপক মনে করবে যে আমি হয়তো পাবো না, এই হয়তো পাবো না চিন্তা করে সে যে ব্যবস্থাটা সঞ্চিতিটা করবে, এই সঞ্চিতিটাকে আমরা বলতেছি কুঋণ সঞ্চিতি ধার্য করা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা। তাহলে এই গেল অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আসেন এবার আমরা যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি বুঝে ফেললাম, আমরা এখানে কর্নার আমরা লিখে রাখতেছি যে আমাদের দেনাদার ছিল কত টাকা? 1 লক্ষ টাকা। কত টাকা ছিল স্যার? 1 লক্ষ টাকা। তাহলে দেনাদার কত ছিল? আমাদের 1 লক্ষ টাকা। আর আমরা কুঋণ সঞ্চিতি হিসেবে কত টাকা ধার্য করতেছি? কুঋণ সঞ্চিতি ধার্য করছি 10,000 টাকা। তাহলে কুঋণ সঞ্চিতিটা মানে কি স্যার? ওই যে আমি হয়তো দেনাদারের কাছ থেকে টাকা পাবো না। এবার আসেন কুঋণ ধার্য করো। কুঋণ ধার্য করো, কুঋণ ধার্য করো। তাহলে যখন আমাকে কুঋণ ধার্য করতে বলবে, কুঋণ ধার্য করো মনে করেন 5,000 টাকা। ধরেন কুঋণ ধার্য করো কত টাকা? 5,000 টাকা। তাহলে এই কুঋণ ধার্য করা মানে কি? এবার বুঝে যান যে কুঋণ ধার্য করো 5,000 টাকা মানে হচ্ছে এখন আপনি সম্পূর্ণ নিশ্চিত। আগে ছিলেন যে অনিশ্চিত, যে হয়তো 10,000 টাকা পাবো না, কিন্তু এখন আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছেন যে আমি আমার এই টোটাল 1 লক্ষ টাকা দেনাদারের কাছ থেকে আমি এই 5,000 টাকা আর পাবো না। তাহলে আপনি যখন সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছেন যে আমি আর এই দেনাদারের থেকে আমি আর 5,000 টাকা পাবো না, তার মানে এটা আপনার একটা নিশ্চিত ক্ষতি। সেই জন্য কুঋণ ধার্য করা হচ্ছে কি ক্ষতি স্যার? নিশ্চিত ক্ষতি। কি ক্ষতি স্যার? নিশ্চিত ক্ষতি। তাহলে এটা হচ্ছে আপনার নিশ্চিত ক্ষতি, এটা হচ্ছে আপনার কি স্যার? নিশ্চিত ক্ষতি। এবার আসেন আমরা দুটো জাবাদা দিব। আগে সনাতন পদ্ধতির জাবাদাটা দেখব। সনাতন পদ্ধতিতে আমরা কুঋণ ধার্য করলে জাবাদা কি দিতাম? কুঋণ হিসাব ডেবিট 5,000 টাকা, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট 5,000 টাকা। তাহলে কুঋণ যেহেতু খরচ, তাহলে খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর প্রাপ্য বা দেনাদার যেহেতু সম্পদ ক্রেডিট হলে একই হবে, মাইনাস হবে। এটা ছিল সনাতন পদ্ধতির জাবাদা স্যার। এটা কি পদ্ধতির জাবাদা ছিল? সনাতন পদ্ধতিতে জাবাদা ছিল স্যার। এটা ছিল সনাতন পদ্ধতির জাবাদা। তাহলে সনাতন পদ্ধতিতে আমরা কুঋণ ধার্য করলে জাবাদা কি দিতাম? আমরা খরচকে বৃদ্ধি করতাম, সম্পত্তিকে কমাতাম। কিন্তু আধুনিক পদ্ধতি বা সঞ্চিতি ব্যবস্থায় জাবাদাটা কীরকম হয়? এখন আমি যদি আধুনিক পদ্ধতির দিকে দেখি বা আমি সঞ্চিতি ব্যবস্থার দিকে দেখি, তাহলে আমি আগে থেকেই তো একটা সঞ্চিতি করে রেখেছি। অর্থাৎ আমি তো আগে থেকেই আমার যে দেনাদারের কাছ থেকে টাকা না পাওয়ার যে সম্ভাবনা, ওইটার জন্য তো আমি 10,000 টাকা একটা সঞ্চিতি ব্যবস্থা আগে থেকে করে রেখেছি। এখন যেহেতু আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমি আর 5,000 টাকা পাবো না, তাহলে আমি আমার সঞ্চিতি থেকে ক্ষতিটা পোষায় নিব। তাহলে আমি যদি সঞ্চিতি থেকে ক্ষতিটা পোষায় নিই, তাহলে আমার আগে ধার্য করা কুঋণ সঞ্চিতি হিসাব এখন ডেবিট হয়ে যাবে। কুঋণ সঞ্চিতি এখন ডেবিট হয়ে যাবে। কেন? কারণ আমি এখন আমার এই ক্ষতিটা কোত্থেকে পোষাচ্ছি? সঞ্চয় থেকে পোষায় নিচ্ছি। তাহলে আমি সঞ্চয় থেকে আমার 5,000 টাকার ক্ষতি পোষায় নিলাম, আর সাথে সাথে আমার প্রাপ্য হিসাব বা দেনাদার কমিয়ে গেল। বুঝেন ভালো করে, আবার জিনিসটা বুঝেন। আমি যেহেতু আগে থেকে একটা সঞ্চিতি ব্যবস্থা করে রেখেছি, তাহলে আমি এখন আমার এই 5,000 টাকা করে সঞ্চয় থেকে পোষাবো। তাহলে আমি সঞ্চয় থেকে যদি পোষাই, যখন সঞ্চিতি আমি নির্ধারণ করেছিলাম তখন সঞ্চিতি বেড়েছিল, আর এখন যখন আমি ওখান থেকে ক্ষতিটা পোষাবো, তাহলে সঞ্চিতি কমবে। এটা যেহেতু বিপরীত সম্পদ, তাহলে বিপরীত সম্পদ বাড়লে মূল সম্পদ কমে, আর বিপরীত সম্পদ কমলে মূল সম্পদ বাড়ে। বিপরীত সম্পদ কমলে মূল সম্পদ কি বেড়ে যায়। আর প্রাপ্য এবং দেনাদার হিসাব যেহেতু নিয়ম মাফিক যেহেতু কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে, সেজন্য মূল সম্পদ কি পাবে? হ্রাস পাবে। আর এইটা হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতি। এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে আমাদের কি পদ্ধতি স্যার?
আধুনিক পদ্ধতি। তাহলে আমরা আধুনিক পদ্ধতিতে কুরিন কীভাবে ধার্য করতে হয়, আধুনিক পদ্ধতিতে আমরা কুরিন সঞ্চিতি কীভাবে ধার্য করব, আর কুরিন এবং কুরিন জিনিসটাকে তাহলে আমরা আশা করি যে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আপনারা এটা বাসায় চর্চা করবেন। তাহলে এবার আসেন আপনাদেরকে আরও একটা জিনিস জানানো দরকার, সেটা হচ্ছে যে আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীতে এগুলোর কাজ কীরকম। প্রথমত হচ্ছে কুরিন হচ্ছে খরচ, সেজন্য এটা আয় বিবরণীতে খরচ হিসেবে দেখাইতে হবে। পরিচালন ব্যয়ে বসবে, কোথায় বসবে স্যার? পরিচালন ব্যয়ে। এই যে পাওনাদারের বা কুরিন সঞ্চিতি, এই কুরিন সঞ্চিতি সচরাচর যদি সমন্বয়ে থাকে আর্থিক বিবরণী করার সময়, তাহলে আমরা কুরিন সঞ্চিতি যদি নতুন হয়, নতুনটার কাজ দুইবার, কারণ সমন্বয়ের কাজ দুইবার। সমন্বয়ে যদি কুরিন থাকে সেটা একবার পরিচালন ব্যয়ে বসবে, আরেকবার দেনাদার কাছ থেকে বাদ যাবে। কুরিন সঞ্চিতি নতুন যদি সমন্বয়ে থাকে সেটা একবার পরিচালন ব্যয়ে বসবে, আরেকবার দেনাদারের কাছ থেকে বাদ যাবে। আর পুরাতন কুরিন সঞ্চিতি যেটা রায়মিলের ভিতরে থাকে সেটা হচ্ছে যে পরিচালন ব্যয়ের সময় কুরিন এবং কুরিন সঞ্চিতি, নতুন কুরিন, পুরাতন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতির সাথে যোগ হয়ে সেখান থেকে বাদ যাবে। কতটা বোঝা গেছে স্যার? তাহলে হচ্ছে যে আমাদের এই কুরিন এবং কুরিন সঞ্চিতি জিনিসটা কি আমরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি প্রথমের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, সেটা আবারও বলছি, সেটা হচ্ছে আপনি দেনাদার আর প্রাপ্য হিসাব এই দুইটা জিনিসের উপরে আপনি কি রাখতে পারবেন, যে কুরিন সঞ্চিতি রাখতে পারবেন, যে দেনাদার অথবা প্রাপ্য হিসাব এদের উপরে আপনি কুরিন ধরতে পারবেন, এদের উপরে আপনি কুরিন সঞ্চিতি ধরতে পারবেন। কিন্তু আপনি কখনো প্রাপ্য বিলের উপর কুরিন সঞ্চিতি ধরতে পারবেন না। প্রাপ্য বিলের কুরিন সঞ্চিতির কারণ এই টাকাটা আপনি কনফার্ম পাবেন না। আপনি যদি সময়ের আগে দরকার হয় আপনি ব্যাংকে গিয়ে বাট্টা ভাঙায় ফেলবেন, কিন্তু এটা তো আপনি পাবেনই। এখানে কোনো টাকা লস হওয়ার কোনো সম্ভাবনা তুলনামূলক নাই, কারণ এটা আপনি অগ্রিম লাগলে আপনি ব্যাংক থেকে ভাঙায় নেবেন, সময় শেষ হলে আপনি যে প্রাপ্য বিল দিচ্ছে তার কাছ থেকে ভাঙায় নেবেন, শেষ। কিন্তু এখানে না পাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য এগুলোর উপর আমাদের কুরিন এবং কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে অনাদায়ী পাওনা ভার্সেস অনাদায়ী পাওনা সঞ্চিতির বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করতে সক্ষম হয়েছে। আমাদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের একাডেমিক পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু এখানে জাবেদা রিলেটেড প্রশ্ন আছে, যেহেতু এখানে হিসাব সমীকরণের প্রভাব নিয়ে প্রশ্ন আছে, এবং যেহেতু এটা আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী প্রয়োগ নিয়ে প্রশ্ন আসে, তাহলে আমরা মোটামুটি এটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের এই এডুকেশনাল পেজে তোমাদের জন্য প্রতিনিয়ত এরকম হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র যে টেকনিক, ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্যা, এগুলি নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।